দেশে এই আইনের ব্রিটিশ আমল থেকে যে আইনের সৃষ্টি, পরবর্তীতে পাকিস্তান আমল এবং বর্তমান বাংলাদেশ আমল, বিভিন্ন সময়ে যে আইনগুলো তৈরি হয়েছে, বিভিন্ন বাস্তবতায় অনেক আইনের একেবারেই প্রয়োগ নেই, অনেক আইনের আংশিক প্রয়োগ রয়েছে, অনেক আইনের এত আংশিক প্রয়োগ যেটা আসলে আইনজীবী হিসেবে আমাদের লজ্জা পেতে হয়, আর কিছু আইনের এত বহুল প্রয়োগ যেগুলোর উদ্দেশ্য নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে। বাংলাদেশের যে সংবিধান ৭২ সালে রচিত হয়েছিল, স্পষ্ট করে আমি বলতে চাই এর মধ্যে ইন্ডিয়ান হেজেমনি এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই শুরু থেকে। এই যে ইন্ডিয়ার আদলে চিন্তা চেতনায় আপনি দেখবেন বাংলাদেশের ৭২ সালের যে সংবিধান নিয়ে আমাদের তথাকথিত জ্ঞানী পণ্ডিতেরা যে গুলি আওড়ান, তারা যে অহংকার করেন, আপনি দেখবেন এই ৭২ সংবিধানের যে আদর্শিক জায়গার সাথে সেই বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে গণমানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই। আপনি দেখবেন এখানে মূলনীতির মধ্যে একই সাথে খুব অদ্ভুত রকমের সমাজতন্ত্র ঢুকানো হয়েছে, একই সঙ্গে গণতন্ত্র ঢুকানো হয়েছে, আবার একই সাথে সাম্যবাদ ঢুকানো হয়েছে, মানে একটা হজবরল অবস্থা। ব্ল্যাক লকে আসলে কেন গ্রহণ করা হয়? সো ব্ল্যাক ল আমরা যদি দেখি দুইটা গ্রুপ অফ পিপল থাকে। একটা হচ্ছে গভর্নমেন্ট, যে আসলে চায় তার যে ক্ষমতাটা এটাকে আসলে যত বেশি দ্রুত মানে যত বেশি লম্বা করা যায় এই জন্য, এবং তার যে টিকে থাকার যে ডিউরেশন এটা যত বেশি বৃদ্ধি করা যায় এই জন্য কিন্তু সে এই ধরনের আইনগুলো প্রণয়ন করে, যাতে তার এগেইনস্টে যারা কথা বলতে চায়, বিশেষ করে যারা জার্নালিস্ট বা হচ্ছে পলিটিক্যাল পার্টির যারা মেম্বার আছে বা কোনো পলিটিক্যাল পার্টি, এদেরকে দমন করা, অর্থাৎ বাক স্বাধীনতার যে ব্যাপারটা সেটাকে দমন করার জন্য কিন্তু এই ধরনের আইনগুলো আসলে প্রণয়ন করে। এবং আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টিগুলোকেও এই আইনে নিষিদ্ধ করা হচ্ছে। সর্বশেষ আমরা দেখলাম যে জামাত ইসলামীকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছিল। এবং আমরা দেখি 2009 সালে হিজবুত তাহরির বাংলাদেশকে এই একই আইনে ধারাতে কিন্তু আসলে নিষিদ্ধ করা হয়। যদি আমরা যদি এই দুইটাই আসলে পলিটিক্যাল পার্টি, জামাত ইসলামী এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, হিজবুত তাহরির বাংলাদেশ এস্টাবলিশ একটা পলিটিক্যাল পার্টি, নিয়মতান্ত্রিক পলিটিক্যাল পার্টি, ইয়েট তাদেরকে কিন্তু এই আইনের আওতায় আসলে নিষিদ্ধ করা হয়, বিকজ that particular regime, oppressive regime, they thought এই গ্রুপগুলো বা এই গ্রুপ অফ পিপল হচ্ছে তার যে সমালোচনা করতেছে এটা তার বিরুদ্ধে করে। আমি যেটা বলতেছি এই আইনগুলোর একটা ফিলোসফিক্যাল দিক আছে, সেটা হচ্ছে যে দুইটা গ্রুপ অফ পিপল দ্বারা গভর্নমেন্ট সে চায় তার এই রেজিমকে আরো লেন্দি করতে, এবং একটা গ্রুপ অফ পিপল, ইন্টেলেকচুয়াল গ্রুপ অফ পিপল, তারা চায় তার সমালোচনা করতে। সো এই আইনগুলো ব্ল্যাক ল গুলো দিয়ে মূলত আসলে এই ইন্টেলেকচুয়াল গ্রুপ যারা আছে এদেরকে দমন নিপীড়ন করা, বিশেষ করে পলিটিক্যাল পার্টি বা হচ্ছে জার্নালিস্ট সোসাইটি, এদেরকে দমন নিপীড়ন করার জন্য আসলে এই আইনগুলো পাস করা হয়। সো আই উড সাজেস্ট গভর্নমেন্টকে যে আসলে এই আইনগুলো আসলে রাখার কোনো যৌক্তিকতা নাই, এগুলোকে টোটালি আসলে অ্যাবলিশ করে দেওয়া হবে। আর যদি না হয়, ব্রিটিশ আমলে আইন আমরা এখন ক্যারি করতেছি এবং এগুলোকে অ্যাবিউজ করতেছি, পাকিস্তানি আইন আমরা অ্যাবিউজ করতেছি, ক্যারি করতেছি। সো এগুলো যদি আমরা ক্যারি করতে থাকি, নেক্সট যে গভর্নমেন্ট আসবে সে যে আসলে এটাকে অ্যাবিউজ করবে না, আমরা এটা তো গ্যারান্টি আসলে দিতে পারছি। তাই সাজেস্ট যে এই আইনগুলো যাতে টোটালি অ্যাবলিশ হয়ে যায়। ধন্যবাদ। স্যার আমাদের শ্রদ্ধেয় সিনিয়র, এত সুন্দর চমৎকার একজন মানুষ ছিলেন যে সবসময় উনি সুন্দর কথা বলতেন। আপনারা জানেন 73-তে উনি সর্বকনিষ্ঠ পার্লামেন্ট মেম্বার ছিলেন। এই যে তখন যে আমরা এখন আলোচনা করছি কালো আইন, সেই কালো আইনের উনি বিরোধিতা করেছিলেন, পার্লামেন্টে প্রতিবাদ করেছিলেন, উনি রিজাইন করেছিলেন। আপনারা সকলেই জানেন ওনার বিরুদ্ধে 37টা মামলা হয়েছে। কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না, মামলা করতে পারে না যদি উনি ডাইরেক্টলি টিকেট না হন। তারপরে উনি বললেন তাহলে আপনি সিজার লিস্টটা আপনি রিড আউট করে শোনান। সিজার লিস্টটা উনি রিড আউট করলেন। সেখানে সিরিয়ালে দেখা গেল যে নাম্বার 1 হচ্ছে কোরআন, তারপর হচ্ছে হাদিস, ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তাদের বিভিন্ন বইগুলো বিভিন্ন তালিকা সেখানে রয়েছে। উনি প্রশ্ন করলেন ডিএজি সাহেবকে যে আপনি মুসলিম, আপনার বাসায় কোরআন আছে কিনা? উনি সাইলেন্ট, হি রিমেইন সাইলেন্ট এট দ্যাট মোমেন্ট। তারপরে বললেন যে হাদিস আছে কিনা, বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছেন তাদের বিভিন্ন প্রকাশনা বা বই আপনার বাসায় আছে কিনা, আপনি এগুলো পড়েন কিনা? হি ওয়াজ রিমেইন সাইলেন্ট। তাহলে একজন মানুষকে আপনি জঙ্গি বললেন, কেন বললেন? কেন তার বিরুদ্ধে মামলা করলেন?
এই যে আমাদের উপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে এগুলো অবর্ণনীয়।